আলাদাভাবে ইনস্টল করা। এর ইনকামিং দেওয়ার জন্য এটা তো জায়গা এটা না, মূলত জায়গাতে এইটা, মানে এইখানে তো এই ট্রান্সফর্মার আমরা ধরে আনতে পারতেছি না, যেহেতু এটা অনেক হেভি লোড। এইটাকে কানেকশন দেওয়ার জন্য আমরা এই কেবলটা ইউজ করি। এই কেবলগুলো সাধারণত মাটির নিচে ব্যবহার করা হয়, আন্ডারগ্রাউন্ড কেবল বলে। হ্যাঁ, আমার ওই 33 কেবির সাথে দেখেন আরেকটা আইসোলেটর আছে ওই উপরে, সবার উপরে তিনটাই দেখা যাচ্ছে। ওইগুলো হচ্ছে আইসোলেটরের মাথা, জাস্ট এখন লাগানো আছে। ওইটা খুলে দিলে পরে এটার আউটগোয়িং বন্ধ হয়ে যাবে, যেটা কানেকশন ওই পাশে আছে। এখন লাইন চালু, তো আমি আসলে লাইনগুলো বন্ধ করতে খুলে দেখেন আইসোলেটর হয়ে ওই পাশে যে তিনটা তার আছে, 1 2 3, ওই পাশে ওই তিনটা তারে কিন্তু কানেকশন আছে, হয়ে গেছে। অর্থাৎ ওই তিনটা তার হচ্ছে 33 কেবি লাইন। এবং আমার এই কেবলটা যে গেছে, এই কেবলে দেখেন যদি ভালো করে লক্ষ্য করেন, ওই পাশে তারের সাথে একটা মাথা লাগানো, মাঝখানে তারের সাথে একটা মাথা লাগানো, এই পাশে তারের সাথে আরেকটা মাথা লাগানো। ওই তিনটা হচ্ছে আমার 33 কেবি বাস। এই বাস থেকে ওই তিন তার চলে গেছে। তাহলে আমার ইনকামিং লাগবে, যেহেতু এটা 33/11 কেবি ট্রান্সফরমার, তাহলে 33 কেবি ইনকামিং থাকবে। আমার এই কেবলের সংযোগটা 33 কেবি হয়ে ওই 33 কেবি ইনকামিং চলে গেছে এই পাশটা। বুঝা গেছে? জি স্যার। ওই যে কেবলের কানেকশন আছে 33 কেবি চলে গেছে। এবং আমাদের ট্রান্সফরমারের কানেকশনটা কি থাকে? স্ট্যান্ডার্ড না ডেল্টা? স্টার ডেল্টা দুটোই থাকে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমার ইনকামিং এ কি কানেকশন আছে? ডেল্টা। ডেল্টা তোমার কোনো নিউট্রাল বের হয় না, তো সেই ক্ষেত্রে ইনকামিং এ শুধু তিনটা ফেজ ডেল্টা কানেকশন, আর কিছু না। কিন্তু আউটগোয়িং এ তো স্টার কানেকশন। এই স্টার কানেকশনে আমার 4টা কানেকশন আছে, তো 3টা ফেজ, একটা নিউট্রাল। তাহলে এই যে কানেকশন গেছে আমার তিনটা কানেকশন, তিনটা উঠে গেছে, আর নিউট্রালটা আমরা জাস্ট ওইটা নিউট্রাল, ঠিক আছে। ওইদিকে এন লেখা আছে, ওইটা না নিউট্রাল দিছে। এটা এনার্জি ব্যাগ ট্রান্সফরমার। এনার্জি ব্যাগ তো বাংলাদেশে নিজেই অ্যাসেম্বলি করে, তো সেই ক্ষেত্রে ওদের ম্যানুফ্যাকচারিংটা খুব সহজ, এটা দেখলে আমরা বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা। এইখান থেকে 11 কেবিতে উঠে গেল। এই 11 কেবিতে যখন আউটগোয়িং উঠছে, যেহেতু স্টেপ ডাউন হয়ে 11,000 হয়ে গেছে, তো 11,000 হয়ে যাওয়ার পরে আমাদের 11,000 বাসে চলে গেছে। এই পাশে কানেকশন ওকে? কারো কোনো কথার কনফিউশন? কোনো কনফিউশন নেই। উঠে এই 11,000 কানেকশন, এই যে তিনটা তার, একটা দুটো তিনটা, এই তিনটা তার এখানে সিটি হয়ে নামার কথা ছিল, কিন্তু আমার রুরালটা সাবস্টেশন, আমার সিটি নষ্ট, ঠিক আছে। বাস্তবতা হচ্ছে আমরা বিভিন্ন সময় অনেক জরাজীর্ণ জীবনযাপন করি। রুরাল টাইপ মানে জরাজীর্ণ জীবন, ঠিক আছে, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত। আর রেগুলার টাইপ মানে হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, তার সব কিছুই থাকে, বাড়ি গাড়ি সব থাকে। আমার এখানে সিটি যেটা আছে, ওই যে মাথায় যেটা দেখা যাচ্ছে ওই একটা সিটি ভালো আছে, আর একটা পিটি ভালো আছে, ঠিক আছে। ওই একটা গোল মাথায় একটা দেখা গোল, ওইটা দিয়ে আমরা একটা দিয়েই প্রত্যেকটা কানেকশন কমপ্লিট করে 4টা পিলার চালাচ্ছি। কিন্তু মূলত একটা দিয়ে একটাই চালানোর কথা না। আমরা কোশ্চেনে আমরা পরে আসতেছি, কোশ্চেনে অ্যান্সার দিব, ঠিক আছে। আচ্ছা, ওইটা হয়ে কি হচ্ছে, এখন তো 11 কি বাসে চলে আসছে, কারণ বাস স্টেশনে আমরা 11,000 ভোল্টেজ পেয়ে গেছি। এখন আমাদের সংযোগটা দরকার। তো সংযোগ দরকার কোথায়? আমরা এই 11,000 থেকেই 11,000 ভোল্টেজ পার করব, যেহেতু আমাদের সিস্টেমটা কি যাচ্ছে 11,000 যাচ্ছে। তো 11,000 যেহেতু আমরা পার করে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা তো 11,000 পাইছি, তাহলে আমার এত জিনিসপত্র কেন দরকার? হ্যাঁ, 11,000 ভোল্টেজ যেহেতু আমরা সাইডে দিচ্ছি, কিন্তু ওই লাইন তো অনেক দূরে থাকে, ওইটাকে কন্ট্রোল করা দরকার না? এই কন্ট্রোলিংটা মানে তো ওকে অন অফ করার জন্য এটা জাস্ট একটা সুইচিং পয়েন্ট। আমি এখানে আসছি, আউটগোয়িং হয়ে বেরোয় চলেছে। শুধু আমি বসাইছি একটা ডিভাইস, এটাও হচ্ছে 11 কেবি এসিআর, যেমন আমার 33 কেবি এসিআর বসাইছি, ঠিক আছে। এটা হচ্ছে টাফ রিডার ব্র্যান্ডের, অন্যগুলো
অ্যান্টেকের আছে, তবে সবচেয়ে সহজ হচ্ছে এইটা, এটা লাইট ওয়েট, ঠিক আছে, কানেকশন অনেক সহজ। তো আমরা যখন লাইনে কোনো সমস্যা হয়, এটা বৃষ্টি পড়তেছে, 33 কেবি লাইন হোক 11 কেবি লাইন হোক, আমাদের লাইনগুলো হচ্ছে 3 ফেজ লাইন। কয় ফেজ? 3 ফেজ। আমাদের পল্লী বিদ্যুৎ যে সিস্টেমে চলে, পিডিবি সেই সিস্টেমে চলে না। পল্লী বিদ্যুৎ ওরা সিঙ্গেল ফেজ লাইন করে, অর্থাৎ আমরা 11,000 বলি বা 33,000 বলি, 3 ফেজ লাইন হলে সেটাকে 33,000 হবে টোটাল মিলে। 3 ফেজ লাইন হলে সেটা 11,000 হবে, বাট এক তারে কত হাজার যাবে? এক তারে তো 11,000 যাবে না। 3 তারে যদি 33,000 যায়, এক তারে কখনোই 11,000 যাবে না। আমাদের এটা √3 এক গুণ আকারে যাবে। হ্যাঁ, তার মানে 33,000 যদি 1.73 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ফেজে আমার অত করে যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে মূল ভুল হয় সবারই, পরীক্ষায় হোক বা যে কোনো জায়গায় উত্তর দিতে হোক। আর 11,000-এর ক্ষেত্রেও তাই, 1.73 দিয়ে ভাগ করতে হবে, মানে √3 দিয়ে, তাহলে প্রতি ফেজে তাই যাবে। আমাদের হিসেবে আসে 6.6 কেবি প্রতি ফেজে। আমার একটা তারে যদি কোনো কিছু পড়ে, তাহলে সেটা স্বাভাবিকভাবে ফল্ট করে না, তবে সেখানে লস হয়, ঠিক আছে। যেহেতু কোনো কিছু পড়লে পরে যদি সেখানে স্পার্কিং হয়, স্পার্কিং মানে হচ্ছে সেখানে আলো জ্বলবে, আগুন ধরবে, যতক্ষণ আগুন ধরবে ততক্ষণ মতো লস হতে থাকে, কিন্তু ফিডার ট্রিপ করাবে না, বন্ধ হবে না। কিন্তু এক তারের জায়গায় যদি 2 তার হয়, যেহেতু 3 তারের লাইন, তো 2 তারের ভিতরে যখন সংযোগ হবে, আমরা জানি ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ। ফেজ ভোল্টেজটা কোনটা জানেন আপনারা? হ্যাঁ, লাইন টু গুড, লাইন টু নিউট্রাল, আর লাইন ভোল্টেজ লাইন টু লাইন। যেহেতু আমার লাইনটাই হচ্ছে 3 ফেজ লাইন, ডেল্টা কানেকশন, তাহলে এখানে তো ফেজের কোনো সংযোগ নেই। এটা আমরা ফেজ বলতেছি কেন? যখন কোনো তার ফেজ টু ফেজ, দুটো ফেজ যখন একসাথে হয়ে যাবে, সেটার কানেকশন যদি গ্রাউন্ডে থাকে, তখন সেটা ফেজ ভোল্টেজ হয়ে যাবে। কারণ গ্রাউন্ডে স্বাভাবিকভাবে আমার কোনো পোলে আর্থিং করা থাকে না, তাহলে ফেজ গ্রাউন্ড হওয়ার সুযোগ নেই। কিন্তু জেনারেলি বাই ডিফল্ট প্রত্যেকটা পোল, যেহেতু আমার ওই যে এগুলো বলে পোল, ইঞ্জিনিয়ারিং ভাষাকে পোল বলে, আর আমরা যারা বাইরে থেকে খুঁটি, খাম্বা, পিলার, যে নামে পরিচিত, ঠিক আছে, এগুলো ট্রান্সমিটার, মেশিন, বাক্স, যে নামে চিনে। আপনারা যেহেতু ইঞ্জিনিয়ারিং টার্মগুলো ইউজ করবেন, তাহলে আমাদের পোলগুলো তৈরি করা হয় হচ্ছে সিমেন্ট অথবা কাঠের খুঁটিগুলো উঠে গেছে, ঠিক আছে, ওগুলো পল্লী বিদ্যুতে ইউজ করতো। মূলত সিমেন্ট, রড আর জিনিসগুলো থাকে, এগুলো কিন্তু যখন আমাদের মাটির সাথে স্থাপন করে, তখন আলটিমেটলি ওই রডটাও কিন্তু বের করা থাকে। ও কোনো না কোনো কারণে যদি এই সংযোগটা ওর সাথে লেগে যায়, তাহলে অটোমেটিক আর্থিং হয়ে যায়। বুঝা গেছে? আচ্ছা, আমরা ওই দিকে একটু তাকাই। এটা হচ্ছে আমার 12 মিটার পোল, এবং ওইখানে চাকতির মতন জিনিস দেখাচ্ছে না, দুটো করে লাগানো, এটাকে বলা হচ্ছে ডিক্স ইনসুলেটর। আপনারা পড়ছেন না? একটা ডিক্স ইনসুলেটরের ইনসুলেশন কেভি কত জানেন? এটাও কিন্তু আপনারা পড়ছেন মাত্র সেকেন্ড ইয়ারে। একটা চাকতি বা একটা ডিক্স ইনসুলেটরের ইনসুলেশন, আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে ক্লোজ মানে হচ্ছে কানেকশন হওয়া, বন্ধ না কিন্তু, হ্যাঁ, আর ওপেন মানে হচ্ছে খুলে গেল, তার মানে বিদ্যুৎ নাই, তার সিরিয়াস। এই ক্লোজ থেকে যখন ওপেন করে দিব, তাহলে আমার ইচ্ছা হলো চালু করে দিলাম। বিষয়টা চিন্তা ভাবনা করলে খুব সহজ, আসলে এত সহজ না, আমি ইচ্ছা করলেই বন্ধ করতে পারি না। বুঝা গেছে? আবার চালু করে দিলাম। কখন বন্ধ করতে হয়? স্বাভাবিকভাবে আমার লাইনে যখন কোনো লোকজন কাজ বাজ করে বা করতে চায়, তখন তারা আমাদেরকে জানায় যে এই সমস্যা হয়েছে। কি কি সমস্যা হতে পারে? যে আমার 11,000 ভোল্টেজের লাইনে যে ট্রান্সফরমারগুলো লাগানো আছে, সেটা তো 11,000/0.4, এরকমই 33/11 যেমন স্টেপ ডাউন হয়েছে, ওইরকমটা ওইখানেও করে। তো সেখানে ট্রান্সফরমারের ডিওএফসি, ড্রপ ওভার ডিওএফসি, ড্রপ আউট, কাট আউট ফিউজ, ডিএফসি লাগানো থাকে, এটা প্রোটেকটিভ ডিভাইস, প্রোটেকশন ডিভাইস, ঠিক আছে। ডিএফসি থাকে, এলে থাকে, তো ডিএফসির ফিউজটা কেটে দেয়,
প্রায় সময়। ঠিক আছে, আমাদের 100 কেবি ট্রান্সফরমারে 139 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যায়। এটা নোট ডাউন করলে ভালো হতো, তাও মনে রাখবেন। এবং এই রেশিও আকারে যাবে। 250 কেবি ট্রান্সফরমারে সর্বোচ্চ আপনি 300 350 মতো নিতে পারবেন। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে যখন ওর বেশি কোনো কারেন্ট যাবে বা ফেস টু ফেস হবে, তখন এই ট্রান্সফরমার ফিউজ চলে যায়। ঠিক আছে, তো ফিউজটা লাগানোর জন্য তো কাজ করতে হবে এবং সেখানে তো লোক উঠতে হবে, যেহেতু মানুষের সময় থেকে জীবনের দামটা বেশি, নাকি নাকি জীবনের দাম কম? অবশ্যই বেশি, সেটা যে লেভেলেরই হোক না কেন। তাহলে ওনারা যখন কাজ করতে উঠবে, তখন আমাদেরকে যখন বলে যে আমার এই কাজ করতে হবে, তখন আমরা শাটডাউন দিয়ে দিই। শাটডাউন মানে হচ্ছে যে বন্ধ করে দিই। আমি শুধু বন্ধ করলেই হবে না, এটাকে বন্ধ করব এবং এই যে আইসোলেটর আছে এটাকে ওপেন করব, অর্থাৎ এটা খুলে দিব। ঠিক আছে, এটা খুবই সিম্পল। আমার এখানে যেহেতু ম্যানুয়াল সিস্টেম, এখানে সুইচিং করলে পরে খুলবে না, কিন্তু ম্যানুয়ালি করতে হবে। বন্ধ করে দিলাম, খুলে গেল। এখন আমার যে ইনকামিং যে আছে, ওইখানে তো বিদ্যুৎ আছে, হ্যাঁ ওইখানে বিদ্যুৎ আছে, এখান থেকে আমি সুইচিং করছি, সুইচিং করে বন্ধ করছি। তাহলে আমার এর ভিতরে কিন্তু ঠিক এরকম একটা ডিভাইস আছে, ওর কাজও অন অফ করা, পোল থেকে আউট করা, পোল থেকে ইন করা। ঠিক আছে, এবং তারপরও ওভার সেফটির জন্য আমি এখান থেকে আউট করে আসছি। এখন কি কোনোভাবে বিদ্যুৎ দেওয়ার সুযোগ আছে? যে ব্যক্তিটা কাজ করবে সে নিরিবিলি কাজ করবে, বুঝা গেছে? এবং এই সেফটিটা এনশিওর করা আমাদের দায়িত্ব, সেটা যে লেভেলের হোক না। যখন চালু করবো প্রসেস, আগে আইসোলেটর লাগাবো, কানেকশন হয়েছে, তারা আমাকে জানাবে যে আমার কাজ শেষ হয়ে গেছে, হ্যাঁ আপনারা নিরাপদে আছেন, হ্যাঁ নিরাপদে আছি, কোনো কিছু লাগানো আছে কিনা। তারা আবার কাজ করার আগে শর্ট করে নেয়, কারণ হচ্ছে যখন কোনো জায়গায় কাজ করতে হয়, দেখা যাচ্ছে অনেক জায়গায় আইপিএস লাগানো আছে, প্রত্যেকটা ঘরে ঘরে এখন আইপিএস কমন হয়ে গেছে। আচ্ছা, দোকানপাটে জেনারেটর চালু করে, হ্যাঁ, তো জেনারেটর থেকে ওই কারেন্টগুলো তো তখন ফিডব্যাক করে। ওরা যখন কাজ করে তখন বলে যে স্যার আমাদেরকে তো মারতেছে, বাংলা কথা, মারতেছে মানে তাকে শক করতেছে। শক করলে পরে তারা তখন কাজগুলো সঠিকভাবে করতে পারে না। তো তখন করে কি, 3টা তার একসাথে একটা তার দিয়ে শর্ট করে দিয়ে নিচে গ্রাউন্ড করে, তখন আর ওই শকটা করে না, মানে মারে না, পুরো নিরিবিলি তখন কাজগুলো করে। কারণ তাদেরকে ফোন করে হোক এবং স্পটে গিয়ে হোক এনশিওর হতে হবে যে তারা ওই শর্ট খুলছে কিনা বা আর্থিং খুলছে কিনা এবং কাজটা কমপ্লিট করছে কিনা, তারা নিরাপদে আছে কিনা। এটি এনশিওর হওয়ার পরেই যখন আমাদেরকে ফোনে জানাবে, তখন এই যে প্রথম, তাহলে সর্বশেষ যে কাজ করছে সেটা তখন সবার প্রথম করবো, আইসোলেটর লাগাবো, সব কমপ্লিট, চালু হয়ে যাবে আমাদের মতো শেষ কাজ, লাইন এখন চালু। এবং এই প্রক্রিয়াটা আমাদের কন্টিনিউয়াসলি করা লাগতেছে। ঠিক আছে, আমরা 11,000-ই কন্ট্রোল করি, 33,000-কে কন্ট্রোল করার কাজটা আমাদের না, এটাকে। এবং এই কাজটা ইচ্ছা করলে আমি পারতেছি, কিন্তু এই কাজটা আমি ছাড়া আর কেউ পারবে কিনা একটা প্রশ্ন আছে না, যে আমার লাইনম্যান আছে, আমার আরও যারা লাইন হেল্পার আছে, এক একটা পোস্টের এক একটা ক্ষমতা দেওয়া আছে। ঠিক আছে, এবং সে ওই ক্ষমতা ব্যবহার যদি করে, তাকে সেই ক্ষমতার দায়বদ্ধ করতে হয় যে আপনি এই কাজটা করতে পারতেন না, কেন করছেন, আছে না? হ্যাঁ, তো জবাবদিহিতার আওতায় আমাদেরকে আসতে হয়। কিন্তু যেহেতু আমার মানে ফিডার ইনচার্জ আমি, এটা আমি ইচ্ছা করলে পাই, জনগণকে কষ্ট দেওয়া এবং ভালো দেওয়ার সুযোগটা আমার হাতে। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষমতা পাইলে কি আপনার ক্ষমতার অপব্যবহার করবেন কিনা? সরকারি চাকরিতে যত লোকজন আসছে, তারা কেউই চায় না এই অপব্যবহার করতে। হ্যাঁ, মানে একজন ড্রাইভার দেখবেন একটা কুকুরকে বাঁচাতে যে পুরো গাড়ির লোকজনে মেরে ফেলে, তখন তার মাথায় কাজ করে না যে আমি কুকুরকে মারবো কেন। হ্যাঁ, তো প্রায়োরিটিটা আপনাকে লিস্ট করতে হবে যে আমি কোন কাজটা আগে করব। ঠিক আছে, আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন, আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্মই হচ্ছে এটা, যে ম্যানেজ করতে হবে। একজন ইঞ্জিনিয়ার মানে হচ্ছে দক্ষ ম্যানেজার। দেখবেন এট লাস্ট পর্যায়ে ইঞ্জিনিয়াররা এমএসসি না করে এমবিএ করে। হ্যাঁ, এবং একজন ইঞ্জিনিয়ারই মূলত দেশ চালায়। কখন বেশি লোডশেডিং প্রয়োজন হয় আর কি? লোডশেডিংটা এর আওতাভুক্ত না। লোডশেডিংটা হচ্ছে জেনারেশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমার জেনারেশন এখন দরকার হচ্ছে 100 মেগাওয়াট, আমার জেনারেশন হচ্ছে 80 মেগাওয়াট, তাহলে 20 মেগাওয়াট তো ঘাটতি। সে 20 মেগাওয়াট এখন কীভাবে পূরণ করবে? তো তখন ওই জেনারেশনের আওতায় যতগুলো দপ্তর আছে, যেমন আমার সদর দপ্তর, এখানে আমাদের ফরিদপুর সার্কেলে 11টা দপ্তর আছে। এই 11টা দপ্তরে যতটুকু লস মানে ঘাটতি কম থাকে,
এই ঘাটতি আবার শুধু যে পিডিবিকে দেওয়া হয় তা না, টোটাল পিডিবি এবং পল্লী বিদ্যুৎ সবাইকে ভাগ করে দেওয়া হয় যে আপনি এত 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 করে করেন। এবং স্বাভাবিকভাবে আমরা একটু বেশি লোড পাই, কারণ হচ্ছে শহর অঞ্চলে লোড বেশি থাকে। এবং শহরে লোড বেশি দেওয়ার কারণটা কি জানেন? ইন্ডাস্ট্রি থাকে এবং বড় বড় ভিআইপি পার্সনরা শহরে থাকে। এখন দেখা যাচ্ছে কি যে আপনি বলতে পারেন যে তাহলে এখানে তো ডিসেন্ট্রালাইজ হয়ে গেল বা লোকজনকে অসামঞ্জস্যতা করলো, যে আমাদের বর্তমান যে ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী, তাতে এখানে বৈষম্য হয়েই গেল। এখন বিষয় হচ্ছে আপনারা আজকে এখানে আসছেন, আপনাদের কোনো লস হয়েছে? কিন্তু কিছু কিছু লোকজন তো লস হতেও পারে। আপনাদের দেখার জন্য আমি যে লাইনটা বন্ধ করলাম, চালু করলাম, এই সময় যাদের বিদ্যুৎটা দরকার ছিল, কোনো প্রোডাকশনে যদি থাকে, দেখা যাচ্ছে তার ইন্টারাপশন হলেই ওই প্রোডাকশন যা আসবে টোটাল লস হয়ে যাবে, আছে না? তখন তার ক্ষতিপূরণ কে দিবে? বুঝা গেছে? আবার ওই ক্ষতিপূরণটা ডিপেন্ড করতেছে ওই প্রতিষ্ঠানে আরো কিছু লোকজন চাকরি করতেছে। আপনার ঘরে স্বাভাবিকভাবে এরকম কিছু থাকে না। ঘরে কি থাকে, যা ইকুইপমেন্টগুলো থাকে, আমি থাকতেছি একজন দুজন ব্যবহার করতেছি, সেটা হয়ে গেল। কিন্তু ইন্ডাস্ট্রিতে তো কন্টিনিউ রাখা লাগে, এবং সে যদি কাজ না করে তাহলে আমাদের রেমিটেন্সের চাকা বন্ধ হয়ে যায়। দেশে উৎপাদন বন্ধ হয়ে গেলে পরে তো কাজ করতে পারবো না। এই যে কথাটা প্রথম হচ্ছে প্রায়োরিটি লিস্ট তৈরি করতে হবে। তাহলে ওই ওজোপাটিকেও বলেন আর পল্লী বিদ্যুৎ বলেন, ওজোপাটিক হচ্ছে পিটিভির অর্গানাইজেশন, এরা প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তখন তাকে দেয় আপনি এতটুকু লোড সেট করেন, তো সেইটা আবার আমাদেরকে দেয়। এবং আমাদেরও লোড অনুযায়ী কত লোড আছে সেই অনুযায়ী বলে যে আপনি এত মেগাওয়াট লোড সেট করেন, তখন আমরা এটা ভাগ করে দিই। বুঝা গেছে? আসলে লোড সেটটা করা কিন্তু খুব জরুরি। আমরা যারা মানে কারেন্ট গেলেই, আমি নিজেও অনেক গালাগালি করছি, ঠিক আছে? কালকে রাত 1টা বাজে কারেন্ট চলে গেছিল। না, কালকে না, গত 3 দিন ধরে আমাদের লোড সেট চলতেছে, এটা মারাত্মক ভাবে করছে। এটা স্যার এগুলো তো এই লোড সেটটা না করলে সমস্যা, লোড সেটটা না করলে সমস্যা, কারণ আমাদের ব্ল্যাক আউট হওয়ার সম্ভাবনা আছে, গ্রিড ফেল হয়ে যায়। হ্যাঁ, আর গ্রিড ফেল হলে আমরা আচ্ছা যে কোনো জিনিস এখন তো এদের বন্ধ করলাম চালু করলাম, কোনো সমস্যা তো হয়েছে, কিন্তু গ্রিড কেন ইচ্ছা করলেই বন্ধ করার পরে চালু করতে পারে না? জেনারেশন কেন ইচ্ছা করলেই চালু করতে পারে না? কারণটা কি? সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে। আমরা অনেক ভিডিওতে রিলসে দেখছি না, তো ওখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করছে যে কেন সময়টা লাগে। এই সময়টা তো সাধারণ জনগণকে বুঝবে, বোঝার কথা না। তো বোঝার কথা যেহেতু না, তাদের রাগ যেহেতু করবে, রাগটাকে মেনে নিতে হবে, ঠিক আছে? এবং এই মেনে নেওয়া বিষয়টা যত দ্রুত আপনার ভিতরে আসবে তত দ্রুত আপনাদের ম্যাচুরিটি আসবে, তার মানে তত দ্রুত আপনারা কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত হবেন, ঠিক আছে? আপনারা কাজ করতে যখন আসবেন, যে ওনারা রাগ করবে, রাগ করলে অনেক উত্তপ্ত ভাষা ইউজ করবে, সেটাকে মেনে নেবেন। আর যদি মেনে নিতে না পারেন, মোবাইল সাইলেন্ট করে বসে রাখবেন, মোরালিটি শিখতাছি। অথবা ওনাকে ওনার ব্যবসা ইউজ করতেছে, একে দিয়ে ধন্যবাদ, তখন দেখবেন যে আরো রাগারাগি করতেছে। কিন্তু মোট কথা হচ্ছে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে আমরা আজকে এখান থেকে কি শিখলাম? যে ডিস্ট্রিবিউশন সেক্টরে আমার 33,000 ভোল্টেজ আসে আর 11,000 ভোল্টেজ চলে যায়। আচ্ছা, 11,000 ভোল্টেজ থেকে এখানে অবশ্য নাই, ওই যে দূরে দেখা যাচ্ছে যে নিচে 5টা তার বা 4টা তার আছে, হ্যাঁ, সবার নিচে কালো তার, ইনসুলেটেড তার হচ্ছে কভার আলাদা। এইখান থেকে আপনাদের ঘরে বিদ্যুৎ যায়, ঠিক আছে? তো ওই পর্যন্ত মোটামুটি প্রত্যেকটা ফেজে তখন 220 ভোল্টেজ দেয়, যেহেতু ওখানে আমার স্টার ডেল্টা কানেকশন, ওখানেও সেম নামতেছে 11,000, মানে নিউট্রাল একটা কানেকশন হয়ে যাচ্ছে। প্রতি ফেজে তখন 220 ভোল্টেজ থাকে। তো 220 ভোল্টেজ যখন আমার মিটারে ইনপুটে যাচ্ছে এবং আউটপুটে যাচ্ছে, সেখানে 220 ভোল্টই থাকতেছে, আর কোনো ডিফারেন্স তৈরি হচ্ছে না। এরপরে যা কনজাম্পশন করতেছে সেটা মিটার উঠতেছে, ওখানে গ্রাহক যা ব্যবহার করছে গ্রাহকের মিটার উঠতেছে। 11,000 ভোল্টেজে ওইখানে যা ইউজ করতেছে সেটা আমারই মিটার উঠতেছে। আবার এই টোটাল 11,000 ভোল্টেজ যা আমি ইউজ করতেছি সেটা আমার মিটার উঠতেছে। তো আমি যা 33 কেবি ইউজ করতেছি সেটা আমার গ্রিডের মিটার উঠতেছে। প্রত্যেকটা জায়গায় মিটারিং আছে, ঠিক আছে? এবং তারে একটা লস হয়, হ্যাঁ, তারে লস হয়। লসটা কি? আসলে ইডি কারেন্ট লস, আয়রন লস, এইসব লসটা আমাদের এর জন্য প্রযোজ্য না, ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমার ওই যে বিষয়টা বলছে, আমার কারেন্ট যে লসটা আইসকোয়ার আর, হ্যাঁ, পাওয়ার লসটা আমার এটা এইখানে মূলত এই রেজিস্ট্যান্সের জন্য যেটা হয় কপার লস, এটাকেই ধরি আমরা। কপার লসটাকে বাইর করার জন্য আমরা আইসকোয়ার আর ইউজ করি, এবং এই আইসকোয়ার আরটা কারেন্টের বর্গানুপাতিক,
এবং সেখানে রেজিস্ট্যান্সটা থেকে ফিক্সড, এবং এই রেজিস্ট্যান্সের মান যত বাড়বে বা যত পুরাতন হবে লসের পরিমাণ তত বাড়বে। আর একটা বিষয় হচ্ছে কারেন্ট যত বেশি যাবে তার বর্গানুপাতিক আকারে লসের পরিমাণ বাড়ে, ঠিক আছে? এখন আমার এইখানে কারেন্ট আসছে কোথা থেকে? ফরিদপুর কমলপুর থেকে কারেন্ট আসছে, 50 কিলোমিটার দীর্ঘ লাইন, লেন্থ একটা বড় ফ্যাক্ট, হ্যাঁ? কারণ আমরা জানি আমরা যদি আর ইকুয়াল টু রো এল বাই এ, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার লেন্থ কিন্তু একটা বড় ফ্যাক্ট। তো এই লেন্থ 50 কিলোমিটার দীর্ঘ লাইন আমার এই ফরিদপুর সার্কেলে আমার আছে আর ভাঙার আছে, আর কারণ নাই। তো আমাদের বরাবরই সবসময় লসের পরিমাণ বেশি হয়, ঠিক আছে, যেহেতু লেন্থের পরিমাণ বেশি। আচ্ছা, আবার আমার থেকে ভাঙার লোডের পরিমাণ বেশি, আমার সর্বোচ্চ লোড হচ্ছে 7 মেগাওয়াট, আর ওদের হচ্ছে 12 থেকে 14 মেগাওয়াটের ভিতরে ভ্যারি করে। তাহলে ওরা কিন্তু লোড নেয় বেশি, তাহলে লস কে বেশি পায়? ভাঙা বেশি পায়। আবার আলটিমেটলি ভাঙা আমার থেকে লস কম নেয়, কারণ ওরা নতুন লাইন থেকে নেয়। তা নতুন লাইনে তার নতুন কন্ডাক্টর একেবারে ভালো, কন্ডাক্টর যখন নতুন তৈরি করে তখন তার রেজিস্ট্যান্সের মান নির্দিষ্ট থাকে, হ্যাঁ, তার রেজিস্ট্যান্স কম থাকে। আর আমার লাইনটা সেই 1986 সাল থেকে তৈরি, তো সেই সময় থেকে এই পর্যন্ত তার ভিতরে যে পুরো লোড গেছে, তার টেম্পার কমছে, তাহলে আমার স্বাভাবিকভাবে তার রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাহলে আমার লসের পরিমাণ বাড়তেছে। খুবই সিম্পল হিসাব, ঠিক আছে? এগুলো বেসিক, এসব আপনাদেরকে জানতে হবে এবং ইনস্ট্যান্ট হিসাব করতে হবে। তবে এটা ঠিক, যতক্ষণ আমরা কর্মক্ষেত্রে না আসি, যতক্ষণ পর্যন্ত এগুলোকে ইউজ না করি, এই হিসাবটা আসলে ওইভাবে হয়ে ওঠে না, প্র্যাকটিক্যালি ঠিক আছে? প্র্যাকটিক্যালি চিন্তা করাটা খুব জরুরি। ওকে, আচ্ছা, খরচটা কিভাবে আপ ডাউন করে? মাঝে মাঝে খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু যেহেতু আমরা বিদ্যুৎ ফিক্স পাচ্ছি, তাহলে খরচে আপ ডাউনের কারণ কিভাবে হচ্ছে? কিন্তু এখানে আমরা লসও আমরা যেখানে ফিক্স পাচ্ছি। খরচ তো আপ ডাউন বলতে, খরচ বলতে কি বোঝাচ্ছে? ওই যে ইউনিট চার্জ যে বাড়ে, উৎপাদনের থেকে উৎপাদন। আচ্ছা আচ্ছা, না না, আমরা এখনো সেই লেভেলে যাইনি, ঠিক আছে? আমরা এখনো পর্যন্ত আছি ডিস্ট্রিবিউশন দিচ্ছি, কেবল বিদ্যুৎ দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার লস আমি হিসাব করছি, তাহলে আমার ওখানে যে মিটারিংটা আছে 50 কিলোমিটার হওয়ার পরে এখানে যে মিটারিং করবো, দেখবো যে আমার ভোল্টেজ আমি সঠিক পাচ্ছি না। আমার ওখানে যদি 33,000 ভোল্টেজে 33,000ই তো দিবে নাকি, তাহলে আমি এখানে এসে কত পাবো? আমার তো এখানে তো মানে আমি তো পুরো 11,000 এখনো নেই নাই, 33,000 থেকে 33,000 আছে, তাহলে তো আমি তো 33,000 পাওয়ার কথা, আমি 33,000 পুরোটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? তারের লসে যাচ্ছে। এই যে লসটা, এই লসটাও ডিপেন্ড করে যত বেশি লোড হয় তত, ঠিক আছে? তাহলে আমি দেখা যাচ্ছে যে ওখানে পাঠাইছে 33, এখানে সে পাইছে 32, 1,000 নাই। এটা হচ্ছে তারের লস, এবং এই লসটা আমাদের মেকআপ করা লাগে। লোড আইস করা, ঠিক আছে, যত যাচ্ছে তার উপর যাচ্ছে, আর তো ফিক্সড। আচ্ছা, গেল লস। এই লসগুলো কিন্তু আমাদের দেশের লস, ঠিক আছে? স্বাভাবিকভাবে আমাদের পার পার্সেন্ট লসে সম্ভবত 44 কোটি টাকার মতো লস হতো, ঠিক আছে? মানে এই হিসাবগুলো অনেক বড় হিসাব, এবং যার কারণেই মানে বর্তমান বা সাবেক যে সরকার গেছে, এখানে আসার পর রিকভারি কিভাবে করে? রিকভারির বিষয়টা আসতেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের আপনার এই লসটাকে যত পারবে কমায় আনার চেষ্টা করছে সরকার। তার মানে যেহেতু আমরা বুঝলাম যে ডিস্টেন্স একটা বড় ফ্যাক্ট, এই ডিস্টেন্সটা যদি কমায় আনতে পারি তাহলে লসের পরিমাণ কম হবে। এই কারণে সরকার বিভিন্ন জায়গায় নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট বসাইছে, নতুন নতুন গ্রিড বসাইছে। 9 সালে সিস্টেম লস ছিল 14.something। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে কিন্তু অনেকটা কমে বর্তমানে আমাদের সিঙ্গেল ডিজিটে, এবং এদের টার্গেট, সরকার টার্গেট দিয়েছে যে এটা করতেই হবে। আমাদের ভাঙাতে নতুন একটা গ্রিড বসবে, অলরেডি জায়গা অধিগ্রহণ হয়ে গেছে, কাজ হয়নি। যদি গ্রিড ভাঙাতে বসে তাহলে এই লসের পরিমাণ আমার অনেক কমে যাবে। তাহলে এই লসগুলো, কিছু কিছু লস আছে যেগুলো ফিক্সড, এগুলো আপনাকে দিতেই হবে, ঠিক আছে? লাইন লস 2.5%, এটা ফিক্সড। ট্রান্সফর্মার লস 2.5%, এটা ফিক্সড। আপনি যতই কাজ করেন না কেন এই লসটুকু আপনাকে দিতে হবে, ঠিক আছে? এর বাইরে যদি কোনো লস হয় এইটাকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, ঠিক আছে? কারণ আমাদের মেশিনের ইরর থাকবে, ওর সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যবহার ওকে দেওয়া হয়, বুঝা গেছে? ঠিক সেরকম আমার লাইনের 2.5% লসের পরও আমার বেশি হয়ে যাচ্ছে, এটাকে কমাইতে পারতেছি না। কেন কমাইতে পারতেছি? বিভিন্ন সময় ডাল পড়ে, পিন ক্র্যাক করে, পিন ডিস্ক ক্র্যাক করতে পারে, তখন আমার সমস্যা হয়, এবং যতবার ফ্লাশিং হয় ততবার ইউনিট লস ঘাটতি হয়, ঠিক আছে? এই ইন্টারাপশনের পরিমাণ যদি কমে আনতে পারে তাহলে আমাদের সিস্টেম লসও কমে যাবে। তাহলে গেল সিস্টেম লস। এখন আমরা ডিস্ট্রিবিউশনে পাওয়ার গ্রাহকের কাছে দিয়ে দিলাম, এখন হিসাব কীভাবে করব?
হিসাবে যদি আসি তাহলে প্রথমত মিটারে যা ব্যবহার করি সেটা আমার টোটাল হিসাব আসে। কারণ আমরা হিসাব করে হচ্ছে যে আমার এখানে কত হাজার ইউনিট ব্যবহার করলো আর গ্রাহকের এখানে কত হাজার ইউনিট ব্যবহার করলো। আমার এখানে প্রায় 18,000 কনজিউমার মানে হচ্ছে 18,000 সংযোগ, ঠিক আছে, মিটার সংযোগ। এখন 18,000 কনজিউমারের যা কনজামশন আছে সেটা আমার এই মিটারে উঠবে, এটাই নিয়ম। কিন্তু সেটা পাই না, লসের জন্য। কি কি লস হতে পারে আমার সাইডে? আমার লাইন লস আছে, আমার ট্রান্সফরমার আছে, সেটার লস আছে। এই যে লসগুলো আছে এগুলো কি সরকার জানে না? জানে, এবং তারা জেনে শুনেই পরে আমাদেরকে একটা হিসাব দেয় তোমার এতটুকু টার্গেট, বুঝা গেছে? এখন সরকার তো জানে যে আমার এই লাইন এখন আমি ওরা কমপ্লিট করে দিতে পারি না, তাহলে ওরা যদি আমি বলে দেন তোমার এত করতেই হবে, তা আমি তো বিপদে পড়ে যাবো। আমি তো এই ইউনিট রিকভারি দিতে পারবো না। পারবো? সরকার জেনে বুঝেই আমাদেরকে একটা টার্গেট দেয়, এই টার্গেট অ্যাচিভ করতে হয়। এই টার্গেট যদি অ্যাচিভ করতে না পারি তখন আমাদের উপরে বিভিন্ন শাস্তি আরোপ করা হয়। এখন আপনি জানেন আপনার 2.5% লাইন লস আছে, 2.5% ট্রান্সফর্মার লস আছে, তো দেওয়ার পরেও বাদ বাকি আরও 2-3% লস বেশি থাকতেছে। সেটা কেন রিকভারি করতে পারতেছেন না? তার কারণে তো আমাদের নিয়োগ দেওয়া, ঠিক আছে? এখন সাইডে চুরি হতে পারে না? আছে তো অনেক বড় বড় শিক্ষিত লোকজন আছে যারা এগুলো করে। তো এই চুরি ধরার কাজটা আমাদের, এবং এত সূক্ষ্মভাবে তারা এগুলো কাজগুলো করে যেগুলো ধরা খুব কঠিন, কিন্তু সেগুলো করতে হয়। চোরা শিক্ষিত তো। চোররা সবসময় অ্যাডভান্স থাকে, ঠিক আছে, কারণ তারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করে। আর আমরা এখনো পর্যন্ত রুরাল টাইপ নিয়ে আসছি, অথচ রেগুলার টাইপ শুরু হচ্ছে কত আগে, ঠিক আছে? এগুলো আসলে আলটিমেটলি উপজেলা লেভেলগুলোতে একটু দেরিতেই হয়। যে কোনো সুযোগ সুবিধা আগে সিটি কর্পোরেশনে, পৌরসভা, তারপর উপজেলাতে আসে। আর স্বাভাবিকভাবে আমার এখানে যা টাকা রিকভারি পায়, শহর অঞ্চলে আরও বেশি রিকভারি, বেশি পায়, টাকা রেভিনিউ পায় সরকার। আমার এখানে হয়তো সর্বোচ্চ 2 কোটি টাকা রেভিনিউ আসে, আর ফরিদপুরে দেখা যায় প্রতি মাসেই আমার 8 কোটি 10 কোটি টাকা আসে। তো সরকার কোথায় ইনভেস্ট করবে আগে? আগে যেখানে বেশি পাবে, স্বাভাবিক, বোঝা গেছে কথা? তারপরও তো সরকার এই পর্যন্ত দেখছে, তারা অলরেডি হাতে নিছে কাজ। আমার কাজগুলো যদি বন্ধ না থাকতো তাহলে এতদিন আমার এটা চালু হয়ে যেত, আমি অলরেডি এটাকে অপারেট করার জন্য লোক পাইতাম। তো যাই হোক, এখন আপনাদের আর কোনো মানে এই রিলেটেড যা বলছি এর ভিতরে অন্য কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ট্রান্সমিশন এটা যে যদি আমরা বারবার অফ করি বা অন করি এক্ষেত্রে কোনো এনার্জি লস হয় কিনা? হ্যাঁ, এক্ষেত্রেও হয়, এক্ষেত্রে Loss টা হয়। কিভাবে এবং হয় এটা একটু হ্যাঁ, না এই লসগুলো ইগনোরেবল, ঠিক আছে? স্যার লাইন অফের ক্ষেত্রে স্যার শুধু সুইচ অফ করলে হয় না, মানে আইসোলেটরটা যদি মানে লাগানো থাকে ওভার সেফটি। ওভার সেফটির বিষয় বলতেছি কি, আমি তোর ভিতরে বলছি এই যে আইসোলেটর অন অফ যে করতেছি এর ভিতরেও কিন্তু সেম একটা প্রসেস কাজ করে। আমি যখন অফ করতেছি তখন পোল থেকে কন্ট্যাক্ট না, অফ করলে লাগে আর অন করলে খুলে যায়। এখন আমি কি দেখতে পাচ্ছি যে আসলে ভিতরে খুলছে কিনা, যেহেতু টোটালটা ইনটেক অবস্থা আছে, হ্যাঁ? তাহলে যে জিনিসটা আমি দেখতে পারি না সেটা নিশ্চয়ই ভুল হওয়ার সম্ভাবনা আছে। মানে ভিতরে যদি না হলো, এখানে শব্দ হয়েছে, বুঝতেছে, ও বলতেছে যে হ্যাঁ বন্ধ হয়েছে, আলটিমেটলি যদি না হয়ে থাকে তখন কি করবে? ওভার সেফটি, ঠিক আছে, এটা করা লাগে। স্যার এইখানে যে অন অফের কারণে যে লসটা হয় এটা কি কনজিউমার লেভেলে হয় নাকি এখানে সাবস্টেশনে? না, সাবস্টেশন লেভেলে হয়, কনজিউমার লেভেলে কোনো লস হয় না? কনজিউমার লেভেলে লস। স্যার ছোটবেলা আমরা এরকম শুনতাম তো যে বারবার অন অফ করে হচ্ছে যাতে বিল বেশি আসে, এরকম মুরব্বীদের থেকে শুনতাম। না, ছোটবেলায় না, আমরা এখনো শুনি, হ্যাঁ মুরব্বীদের এখনো শুনি বলে। যে এরা অন অফ করতেছে ইচ্ছা করে যাতে বিল বাড়ায় দেওয়া যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে ওনাদের মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা কিছু না। আচ্ছা, একটা জিনিস কি আপনারা বুঝছেন কিনা, আমার কথা অলরেডি এর উত্তর আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি 33 কেবি ওখানে যা পাইছি এখানে সেটা পাবো না। হিসাব হচ্ছে, হিসাব হচ্ছে তো, মিটারিং হচ্ছে না? আচ্ছা, আবার আমার হিসাবটা ওই হিসাব যে হচ্ছে, মাঝখানে মিটারিংটা আছে, তাহলে আপনার গ্রাহকের বাসায় যে মিটারটা লাগানো আছে সেটার হিসাব কি আমার এখানে উঠতেছে কিনা? আমার এখানে তো মিটারের হিসাবটা উঠতেছে না, গ্রাহক যা ব্যবহার করতেছে সেটা গ্রাহকের মিটারে উঠতেছে। এবং সেটা কোন ক্ষেত্রে উঠতেছে? গ্রাহকের মিটারের দুটো টার্মিনাল থাকে, একটা ইনকামিং, একটা আউটগোয়িং। তা আউটগোয়িং থেকে যখন গ্রাহকের ভিতরে চলে গেল, তো ও যা ব্যবহার করছে সেটা তো মিটারে উঠবে, সেটা তো আমার মিটারে উঠবে না, হ্যাঁ? তাহলে গ্রাহকের সমস্যার জন্য কেন আমার মিটারে এর ইফেক্ট পড়বে? বুঝতে পারছি? তো গ্রাহক যা ব্যবহার করবে সেটা গ্রাহকের মিটারে উঠবে, তার জন্য আমার সাইড ইফেক্ট পড়বে না বা তার সাইড ইফেক্ট পড়বে না, এটাও মনস্তাত্ত্বিক ব্যাপার, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, যদি স্যার যদি কোথাও কাটা পড়ে বা নষ্টের ফল্ট পড়ে তাহলে সেক্ষেত্রে কি আপনার পুরো লাইনটা একবার রিভিউ দেন যে এখানে কাটা পড়ছে না? এক্স্যাক্টলি, এটা একটা বড় প্রবলেম আমাদের জন্য।
ঠিক আছে, আমি এর আগে প্রথমে বলছি যে পল্লী বিদ্যুৎ একতারে লাইন কাজ করে। 3 ফেজ লাইন আছে, সোর্স লাইনটা ওরা বরাবরই 3 ফেজ লাইন করে। এরপর যখন ওরা সিঙ্গেল লাইন বের করে তখন এই কিলোমিটারকে কিলোমিটার লাইন সিঙ্গেল তারের একতারে লাইন করে। এতে ওদের সুবিধা দুটো। প্রথমত পল্লী বিদ্যুতের ম্যাক্সিমাম ট্রান্সফর্মারগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। ওরা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার উপর ভিত্তি করে ডিজাইনটা করা। আর আমাদের হচ্ছে 3 ফেজ ট্রান্সফর্মার। আমরা যে কোনো জায়গায় ট্রান্সফর্মার ইউজ করলে 3 ফেজ ট্রান্সফর্মার ইউজ করে। 3 ফেজ ট্রান্সফর্মার কানেকশন হচ্ছে 3 ফেজে দিতে হবে। সিঙ্গেল ফেজ মোটরে যদি 3 ফেজ কানেকশন সম্ভব, আবার 3 ফেজ মোটরে কি সিঙ্গেল ফেজ কানেকশন সম্ভব? সম্ভব তো না। ঠিক সেরকম আমার ট্রান্সফর্মারই 3 ফেজ, তাহলে আমার এই 11,000 ভোল্টেজে আমার ওই পর্যন্ত নেওয়া লাগে, যেটা ওদের ক্ষেত্রে নেওয়া লাগে না। ওরা এক তারের লাইন 0.66 কেবি নিয়ে গেলে ওদের হয়ে যায়। তো ওদের তারে পড়লে পরে তখন ওদের লসটা হয় না বা বিদ্যুৎ বন্ধ হয় না। আর আমার এক তার থেকে আরেক তারে লাগলেই সাথে সাথে বিদ্যুৎ বন্ধ। এখান থেকে ক্রাশ করে শব্দ হবে, লাইন বন্ধ হয়ে গেছে। আমাকে ফোন করে, স্যার লাইন বন্ধ হয়ে গেছে। কী করবেন? তাহলে আরেকবার ট্রায়াল দেন, মানে একবার চালু করেন। চালু করলে যদি টিকলো তাহলে টিকলো, আর না হলে পরে আমি লোক পাঠাই, যাও দেখে আসো। কারণ এই লাইনটা কত কিলোমিটার গেছে, 14, 12, 15, 5, 7 কিলো, যত কিলো যাবে যেখানে যে প্রবলেম হবে সেখানে যে প্রবলেম আমাকে বাইর করতে হবে। তারপর সেই প্রবলেম আইডেন্টিফাই করার জিনিস তৈরি হয়েছে, আমরা সেগুলো এখন ইনস্টল করতে পারি। এগুলো হচ্ছে ব্যয় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, আমরা আমাদের 33,000 ভোল্টেজের লাইনেই আগে এটা করতে পারতাম না। আগে 50 কিলোমিটার লাইন যদি বন্ধ হতো তাহলে আমি এখানে বিসমিল্লাহ বলে শুরু করতাম, যতক্ষণ পর্যন্ত না পারবো মাঠে ঘাটে যেতে 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 খুব ফরিদপুর পর্যন্ত যেতাম। এর ভিতরে যদি কোনো জায়গায় পাওয়া যেত, আর লোকজন তো আছে, ভাই কোনো জায়গায় আওয়াজ হয়েছে, কোনো জায়গায় ঘুম পাচ্ছে, হ্যাঁ অন্য জায়গায় হয়েছে, আমরা ঘুমাইতে পারতেছি না, সেইখানে যে পাওয়ার পরে স্যার পাইছি লাইনটা বন্ধ করে না। লাইন বন্ধই থাকতো, তখন এই যে অবাসেটির কারণে আইসোলেটর কাটা, আর্থিং করার পর তখন আমরা সেটা রিমুভ করতাম। কারণ আমাদের সবচেয়ে বড় অন্তরে হচ্ছে ফল্টটা ফাইন্ড আউট করা। যদি মানে আমরা গ্রাহক যখন ফোন করে তখন বলে যে ভাই আপনি তো ফোন করছেন বিদ্যুৎ নাই, আপনারা কখনো কি জানাইছেন যে অমুক জায়গায় শব্দ হয়েছে, আপনারা একটু আসেন, এবং শব্দ হওয়ার পরে লাইন বন্ধ হয়ে গেছে। এইটুকু যদি ইনফরমেশন কোনো গ্রাহক এন্ড থেকে আমাদের এখানে আসে তাহলে আমরা খুশি। কেন? কারণ যদি এটা ফাইন্ড আউট করতে 1 ঘন্টা সময় লাগে তখন আমাদের সময় আরো কমে যাবে, এবং এই সময় কমা মানে হচ্ছে গ্রাহক সার্ভিসটা বাড়া নাকি? কিন্তু গ্রাহক এন্ড থেকে এই সার্ভিসটা আমরা পাই না। আমরা শুধু বিদ্যুৎ বন্ধ হলেই খবরটা বেশি পাই যে ভাই এতক্ষণ ধরে বিদ্যুৎ গেল কেন। ওকে, আর হ্যাঁ হ্যাঁ, ট্রান্সমিটার জ্বলে গেছে মানে বিশাল আকারের শব্দ হয়েছে, বাস্ট হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, তাদের আসে। ওই যে বলছে না ফিউজ যায়, ফিউজ যখন যাবে তখন সেখানে বিশাল আকার একটা ফ্লাশিং, ফ্লাশিং এর শব্দটাই হয় অনেক। ঠিক আছে, জেনারেশন তখন তো হচ্ছে লোডশেডিং আছে, তখন এই যে কিভাবে ডিস্ট্রিবিউশন করেন? আপনার 4টা ফিডার আছে না? আমার 4টা ফিডারের, প্রত্যেকটা ফিডারের এক একটা নির্দিষ্ট লোড আছে, যে আমি জানি যে এই ফিডারটা সর্বোচ্চ এত লোড নেয়। ঠিক আছে, তখন কি একটা বন্ধ করে রাখতে হবে? আমার তখন দেখা যাচ্ছে যে আমার যদি বলে যে 1.5 মেগাওয়াট লোড সেট করেন, তাহলে আমার সদরপুর ফিডারের লোড আছে 2.5 মেগাওয়াট, বাবুচারের ফিডারের লোড আছে 2 মেগাওয়াট, ডাক্তার বাজারের মিল ফিডারে আছে 1 মেগাওয়াট, ডাক্তার বাজার আছে 1.5 মেগাওয়াট। এটা আমাদের হিসাব চলে আসে। তো তখন আমরা দেখি যে তাহলে আপাতত দরকার বলছে 1.5 মেগাওয়াট, তাহলে আগে যেটা 1.5 মেগাওয়াট সেটাই বন্ধ করে দিলাম। তাহলে 1.5 মেগাওয়াট বলছে 1.5 মেগাওয়াট বন্ধ করে দিলাম। এরপরে হিসাব যে এটা কন্টিনিউ করে, তো সেইটা আসলে অ্যাকুরেট মেনানো যায়। তো ঠিক আছে, তাহলে একটা পর একটা বন্ধ করতেছি, কখনো 1 মেগাওয়াট বন্ধ করতেছি, ও সেটাকে ক্যালকুলেট করে নিচ্ছে যে ঠিক আছে আমি তো 2.5 মেগাওয়াটও বন্ধ করতেছি, তাহলে সেই সময় তো বেশি করতেছি। ঠিক আছে, অ্যাকুরেটলি হিসাব করা যাবে না, মানে এখানে দাড়ি পাল্লার হিসাব না, হ্যাঁ, যে অ্যাকুরেট হতে হবে। এটা একটা ধারণা করে যে আপনি এর ভিতরে থাকেন, তখন আমরা বলছি আমার তো এটা সম্ভব না, যাতে শুরু করেন বাদ বাকি এটা করতেছি। এই ঠিক আছে। আচ্ছা স্যার, বর্জ্যপাত কি কোনো এফেক্ট ফেলে? অবশ্যই ফিট হবে। বজ্রপাতে আমরা জানি কত ভোল্টেজ থাকে, 3000 7,000 20 লক্ষ ভোল্টেজের উপরে, 10 লাখ ভোল্টেজ। ঠিক আছে, 10 লাখ অনেক বেশি একটা বছর হতে অনেক আমরা আর্থিং করি মূলত তো এই কারণে। এবং সুউচ্চ ভবনে বজ্রপাতের একটা ধর্ম আছে, খুব সুন্দর একটা ধর্ম। ও যত মানে আশেপাশে সুউচ্চ পর্যায়ে যেটা পাবে তার উপরে পড়ে, এইটা পড়ে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেমন আমাদের যেমন বলা আছে যে আপনারা ফাঁকা জায়গায় যখন থাকবে তখন ফাঁকা জায়গায় আপনারা থাকবেন না। কেন? ফাঁকা জায়গায় যখন আপনি দাঁড়ায় আছেন তখন আপনি সবার উপরে, তখন আপনার উপরে পড়ে। আবার গাছের উপরে যাবেন না, কেন? গাছ আপনার থেকে উপরে, বা যেহেতু মানে ভোল্টেজ থাকে, গাছের সাথে যখন কেউ দূরে থাকবো তখন তো আমাকেও নিয়ে যাচ্ছে সে, তাহলে সেখানে না যাই। হ্যাঁ, এবং অবশ্যই আর্থিং বা বজ্রপাত লাইটনিং অ্যারেস্টারের গুলো হিসাবের সাথে ওর সাথে কোনো কিছু সংযোগ দেওয়া যাবে না। আমরা আর্থিং মানে প্রত্যেকটা কানেকশন একসাথে করে দিই, যেমন এখানে করছি মেশাতে, কিন্তু লাইটনিং এর জন্য যেটা সেটা ডাইরেক্ট নামাই দিচ্ছি।
কেন? যেহেতু অনেক ওভার ভোল্টেজ থাকে, ওইটা যার সাথে সংযোগ থাকবে তাকে নিয়ে যাবে, তাকে নষ্ট করে যাবে। তাহলে ওইটা করা যাবে না, ওর রাস্তা এমনভাবে ক্রিয়েট করতে হবে যেন একেবারে সোজা মাটির সাথে চলে যায়। ঠিক আছে? এবং বাসা বাড়িতে আমরা তাই করি, বাসা বাড়ির সংযোগে মিটারের সাথে যে আর্থিং কানেকশন করি তার সাথে সবার সংযোগ দিই। এবং গ্রাহক এন্ডে বলা হয় আপনি একটা আলাদা আর্থিং করবেন এবং সেটাকে সবচেয়ে বেশি আর্থিং করবেন এবং কপার, পিওর কপারটাতে করবেন। এটা কেউ করে না, এটা কেউ করে না, কারণ এটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। আর স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কি যে আমাদের এইসব জায়গায় গাছপালা বেশি থাকে, তো লাইটিং অ্যারেস্টারটা গাছপালার উপরেই পড়ে, গ্রাহকের উপরে এত চেক করা। কিন্তু এটা ইফেক্ট করে হচ্ছে আমাদের শহর অঞ্চলে, যেমন ঢাকাতে গাছপালা নাই বললেই চলে, সুউচ্চ ভবন আছে, তখন এই ভবনের উপর পড়ে। তারা তখন তাদেরকে বলাই হয়ে থাকে যে আপনারা এটা করেন, এবং তাদেরকে পিওর সেফটি নিশ্চিত করার পরেই তাদেরকে সংযোগ দেওয়া হয়, নাহলে সংযোগ তারা পায় না। এবং আমাদের বিষয় হচ্ছে কি, সংযোগ যদি একবার আমরা দিয়ে দিই, গ্রাহক সুবিধা পেয়ে গেল, তখন এই আজকে করতেছি কালকে করতেছি, উনি আর এই কাজটা করে না। এই জন্য সমস্ত কিছু কমপ্লিট করার পরেই সংযোগ দিই আমরা, বুঝা গেছে? কারণ গ্রাহক কখনোই তার দায় নিতে চায় না, যে এই দায় বিদ্যুৎ অফিসের। ঠিক আছে? আমরা যেহেতু এটা বুঝি এবং আমরা নিজেরাও একজন কনজিউমার, এইরকম সমস্যাগুলো আমাদেরও আছে। হ্যাঁ, এই জন্য আমরা সব কিছু কমপ্লিট করার পরেই সংযোগ করি। নেক্সট, তারগুলো ইউজ করে 30 টিকের জন্য 11 টিকের জন্য এই তারগুলো আছে টেকসই কিরকম কতদিন টিকতে পারে? এগুলো টেকসইর বিষয়টা ডিপেন্ড করতেছে ওই যে কত লোড যাচ্ছে, মানে ব্যবহার করতেছি কত। আর ম্যানুফ্যাকচারিং ইয়ার একটা থাকে, তবে আমাদের এইখানে ওইরকম নির্দিষ্ট কোনো দেয় না। যেমন আমাদের একটা মিটারের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে প্রিপেড মিটারগুলো প্রায় 10 বছরের বেশি, কিন্তু দেখা যাচ্ছে সেটা প্রায় 20 বছর 25 বছর চলে যাচ্ছে। এখন যদি কোনো বড় ধরনের ঘটনা না ঘটে তাহলে এটা মোটামুটি 15-20 বছর যায়। আর তার এগুলো স্বাভাবিকভাবে আপনার, আমরা তো যেমন বলতেছি 86 সালে এটা তৈরি করছে, মানে ওই রকম ম্যানুফ্যাকচারিং একটা আমি জানি না। এর আগে যখন প্রকল্পতে ছিলাম তখন একটা ইয়ার জানতাম, তো মোটামুটি আমার এটা 35 থেকে 40 বছর এটা কোনো ঝামেলাই করবে না, তারপর থেকে হয়তো ঝামেলা করবে। হ্যাঁ, এখন লাইসেন্স করে দিতে হবে তখন। ঝামেলা করলে চেঞ্জ করলে ভালো, আর না তো তার লস বাড়বে, লসটা আমাদের ঘাড়ে পড়বে। চেঞ্জ করতে কয়দিন লাগবে? ঠিক আছে, চেঞ্জ করতে অনেক সময়। এটা আসলে বিষয়টা এমন না যে আমার যে তার কিনলাম, এটা নতুন প্রজেক্টের দিলাম ব্যাপার। দিলাম আর লাগানো হয়ে গেল। ঠিক আছে, এটা বিষয় হচ্ছে যে প্রথমত এগুলোর দাম অনেক বেশি, এর জন্য প্রকল্প নিতে হয়। এবং যেহেতু সরকারি জিনিস, সরকারি প্রক্রিয়া কেনাকাটা করতে গেলে টেন্ডারিং প্রক্রিয়া আসতে হয়। টেন্ডারিং করাটা সহজ ব্যাপার না, এবং আমাদের বিগত সরকার অনেক কাজ করে গেছে। হ্যাঁ, এই টেন্ডারিংয়ের ভিতরে অনেক কারচুপি আছে, সেই সব বিষয়ে না গেলাম। কিন্তু টেন্ডারিং প্রক্রিয়াটা একটু জটিল, এবং সেটা ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তার তৈরি করে থাকে, বিআরবি কেবলস আছে, এমআরএফ আছে, এরা তার তৈরি করে। ঠিক আছে, এখন তার তৈরি করার ক্ষেত্রে যদি কোনো রকম কিছু ডুপ্লিমেসি করে দেয়, পিওর কপারের জায়গায় যদি কপার কম দেয়, হ্যাঁ, কেস খাবে না। কেস করাটা তো সহজ না। তবে এই জিনিসগুলো আসলে যারা পারচেস করে তাদের ক্ষেত্রে বোঝা যাবে। ঠিক আছে, তার কি অ্যালুমিনিয়ামের তৈরি না নাকি অ্যালুমিনিয়ামেরই তৈরি। কপার তার দিয়ে আসলে এই সমস্ত লাইন করতে গেলে এই খরচ আমরা বেয়ার করতে পারবো না। ঠিক আছে, এই খরচ বেয়ার করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। স্যার, এই পুলে যে একটা লাইন গেছে মাটিতে, এটা কি আর্থিং এর জন্য? কোথায় মাটিতে গেছে? না, এটা ছিল না। এখানে যে পোল স্থাপন করা হয়েছে, পোলটা সোজা আছে। আপনি কাজ করেন। আচ্ছা, আর যে ফিডারটা বেরোয় গেছে, এই ফিডারটা কিভাবে গেছে? হ্যাঁ, এল একটা পার্ট যে গেছে না? এখন বিষয় হচ্ছে ও যখন নিজস্ব ভাবে থাকবে, ও তো সোজাই থাকবে, ওর সাথে লাইনটা দেবো যাবে, তাহলে তার একটা অ্যাঙ্গেল, ওই পোল তো পড়ে যাবে। তাকে সাপোর্ট করার জন্য টানা দিয়ে সাপোর্ট দেওয়া, যাকে বলে গাই অ্যাসেম্বলি সেট। এটা তো অনেকে আবার আর্থিং সহ স্যার, গ্রাম অঞ্চলে আর্থিং হিসাবে ব্যবহার যারা করে এটা আসলে ঠিক না, কারণ আমরা এটা বেশি দূর তো দেই না। সর্বোচ্চ 3 থেকে 4 ফিট নিচে আর্থিং থাকে। এটা বড় একটা 4 কোণা একটা প্লেট থাকে, এবং ওই মাঝখানে একটা কালো দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইটাকে বলে গাই ইনসুলেটর। যেহেতু ওর নাম হচ্ছে গাই সেট, গাই অ্যাসেম্বলি, এই জন্য গাই ইনসুলেটর। এই ইনসুলেটরের কাজ হচ্ছে যদি কোনো কারণে ওই তারের সাথে বিদ্যুৎ সংযোগ হয়, তাহলে ওই বিদ্যুৎ যেন কখনোই নিচে পর্যন্ত না আসে, ওইটা যেন ওই পর্যন্তই থাকে। অনেক জায়গায় এরা গায়ে অ্যাসেম্বলি দেয় না, না দিলে পরে তখন কোনো বাচ্চারা খেলাধুলা করতে গেলে বা আমরা যারা আছি হঠাৎ করে ধরছি, সাথে সাথে সে, হ্যাঁ, এরকম ঘটনা অনেক ঘটছে। বাসা বাড়িতে আমাদের মিটার থাকে, মিটার যে গ্রাউন্ডিং থাকে, অনেক ক্ষেত্রে গ্রাউন্ডিং কাটলে গ্রাহকের লস। কারণ হচ্ছে যখন আমাদের এই আর্থিংগুলো করা হয়, তখন ওই কথা চিন্তা করা হয় যে লাইটিং আর্থটা যখন হবে, লাইটিং ভোল্টেজটা গেলে পরে মিটার নষ্ট করে মাটিতে চলে যাবে,
যখন মিটারের এই গ্রাউন্ডিং কেটে দেওয়া হয় তখন ওখানে মাটিতে না যায় টোটাল ঘরে চলে যায়। ঘরে গেলে মিটার তো নষ্ট হয়, সাথে ঘরের বিভিন্ন এই কারণে হচ্ছে হঠাৎ করে টিভি রেফ্রিজারেটর হ্যাঁ, ঢাকা সব এরকম নষ্ট হয়ে অনেক যায়। বিল্ডিং এ নষ্ট হয়ে যায়। হ্যাঁ ঠিক। বাসাবাড়িতে সর্বোচ্চ 220 ভোল্ট পাই আমরা। হুম। অনেক সময় দেখা যায় যে এসির মধ্যে দিলে ওটা হচ্ছে 190 বা 200 ভোল্ট। এটা ডিপেন্ড করতেছে আমি কত ভোল্টেজ পাচ্ছি। এখান থেকে কত যেমন 33,000 ভোল্টেজ আমাকে সেন্ড করছে, কিন্তু আমি রিসিভিং ইন্ডে এসে 33 ভোল্টে পাই, ভোল্ট দিবে এর চেয়ে কমও হয় না। এর থেকে বেশিও হয়। আমরা খুব সুন্দর একটা জিনিস পড়ছিলাম, ফেরান্টি ইফেক্ট, ট্রান্সমিশন লাইনে পড়ছি সম্ভবত। ফেরান্টি ইফেক্ট, ফেরান্টি ইফেক্ট হচ্ছে এমন একটা ইফেক্ট যে স্বাভাবিকভাবে আমি যা দেব আমি তার থেকে কম পাবো, মাঝখানে লস আছে। হ্যাঁ, কিন্তু ফেরান্টি ইফেক্টটা হচ্ছে খুব মানে মজার বিষয় যে আমি যা দিচ্ছি রিসিভিং এন্ডে তার থেকে বেশি পাচ্ছি। এই ইফেক্টটাকেই ফেরান্টি, ঠিক আছে। আমার যখন যেহেতু আর্থিংয়ের বিষয়টা বলতেছে, আর্থিং আমাদের সিস্টেমে খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমার এই এখন বর্ষা হচ্ছে, মানে আবহাওয়াটা ঠান্ডা আছে, এখন ভোল্টেজ আমার খুব ভালো, ঠিক আছে। কিন্তু যখনই গরম হয়, প্রচুর গরম থাকে, তখন ভোল্টেজ কমে যায়, ফ্যান ঘুরে না, হ্যাঁ লস হয়। হ্যাঁ, তো এই লসের কারণে তখন ভোল্টেজটা কমে যায়। দেখা যাচ্ছে যে আমার ওখানে পাঠাইছে 30, 33-এ 32 পাঠাইছে, আমি এখানে এসে পাইছি 28, 27, মানে 27 কেভি। তো 27 কেভি যদি আমার 33,000 ভোল্টেজে কমে যায়, তাহলে 11,000 ভোল্টেজ আমি কত পাবো? সেই রেশিও আকারে কমে যাবে। তো 11,000 ভোল্টেজ যদি রেশিও ভোল্টেজ কমে যায়, তাহলে একজন গ্রাহক 220 ভোল্টে যায় কত পাবে? ওই অনুযায়ী কমে যায়, ঠিক আছে। একটা বড় সমস্যা। ভোল্টেজটা ডিপেন্ড করে মূলত আমি কত ছাড়তেছি তার উপর, এরকম, এই অন্য কোনো কারণ নেই। বাসাবাড়িতে লস হয় বা ওই এসি না না, বাসা বাড়িতে কোনো হবে না, থাকবে না। তবে একটা বিষয় আছে, যদি কোনো গ্রাহক লো কনজামশন ম্যাটেরিয়াল ইউজ না করে, তখন তার ওই বাল্বটা জ্বলবে না, ঠিক আছে। আমাদের এলইডি বাল্বগুলো আমাদের খুব অল্প ভোল্টেজও জ্বলে, যার কারণে ভোল্টেজ কমে গেলে আমার আলো কমে না। কিছু কিছু থাকে যেমন 220 ভোল্টই লাগবে। হ্যাঁ, সেগুলো কমে যাবে, সেগুলো জ্বলবে না, করবে তখন সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর কিছু স্যার মাঝে মাঝে আমরা তো যে বাসায় যে কারেন্টটা পাচ্ছি সবসময় নর্মালি আমরা 220 ভোল্ট পাচ্ছি, তো কিছু কিছু সময় দেখা যায় ফ্যান বা বাতি মানে একদম চলতেছে না, মানে চলে খুবই স্লো। স্লো চলে। এই ক্ষেত্রে ভোল্টেজ কম বাড়ে কেন? হ্যাঁ, এই যে কমে যাচ্ছে, আমি পাচ্ছি কম, লস বাড়ে। আমি পাচ্ছি কম, যার কারণে আমি এখানে এখানে পাচ্ছি না। যাক যাক, স্যার আমাদের ট্রান্সফরমার তো আমাদের 11 আউটপুট দিবে না, ট্রান্সফরমার সবসময় 11 আউটপুট দিবে না। ট্রান্সফরমার তো 11,000 ভোল্টেজে দেওয়ার কথা, কিন্তু এখন আমি যা না পাচ্ছি, তৈরি করা হয়েছে 11,000-এর জন্য, আর আমি দিচ্ছি 11,000-এ যদি 10 কেবি বা 9 কেবি দিয়ে থাকি, তাহলে ও কতটুকু দেবে? ও তো সেই রেশনে দেবে। এবং ট্রান্সফরমারে যে আমাদের উইন্ডিংগুলো করা থাকে, সেই উইন্ডিংয়ে আমার প্রাইমারি সেকেন্ডারি করা থাকে না, ওই উইন্ডিং অনুযায়ী তো ও সেটাকে কনভার্ট করে সেকেন্ডারিতে দেয়। তাহলে আমার তো ওইটা ফিক্সড, ওকে কিন্তু রেশিও দিয়ে দিচ্ছে, রেশিওতে যা ভোল্টেজ পাচ্ছে ও আউটপুট তাই দিচ্ছে। কারণ 11,000-এর জায়গায় যদি 11,000 না দিই, ও কখনোই 440 ভোল্ট দিবে না। তাহলে স্যার আমরা রেশিও যদি একটু 12,000 মতো নিয়ে যাই, তাহলে তো আবার সেই সুযোগটা নাই, সর্বোচ্চ 11। সর্বোচ্চ হচ্ছে এটা। আউটপুট যেহেতু কিছু কম পাচ্ছি, সো আমরা একটু বাড়িয়ে দিলাম। সেই ক্ষেত্রেই বলা আছে, আমাদের এই যেমন ট্রান্সফর্মারগুলো পরবর্তীতে তৈরি করছে, যে আমাদের যেহেতু সিস্টেমটা মূলত 33,000 ভোল্টেজের সিস্টেম এবং সাব স্টেশন আছে 33 কেভি, এই সিস্টেমে এখানে একটা ট্যাপ চেঞ্জার আছে, এবং এই ট্যাপ চেঞ্জার শুধু 33,000 ভোল্টেজেই নাই, আমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারও ট্যাপ চেঞ্জার আছে। তো স্বাভাবিকভাবে ট্যাপ চেঞ্জার রেগুলেটর, হ্যাঁ, ফ্যানের রেগুলেটর 1 2 3 4 5, আগে যে বড় বড় রেগুলেটর করা হতো, ওর ভিতরে ভালো দেখা যেত, পুরো একটা কয়েল থাকতো, এবং প্রতি ট্যাপে ও ভোল্টেজ বাড়া দিত বা কারেন্ট বাড়া দিত, তখন ফ্যানের পাওয়ার বেড়ে যেত। এই সেম কাজটা ট্রান্সফর্মারও আছে, আমার এই বড় ট্রান্সফর্মার আছে। আমরা যখন পাওয়ার ভোল্টেজ কম পাই, তখন আমরা এখান থেকে ট্যাপ চেঞ্জ করে দিই, মানে বাড়াই দিই। বাড়াই দিলে পরে করে কি, যে আমি কম পাচ্ছি ঠিক আছে, কিন্তু ও ভোল্টেজটাকে আরেকটু বাড়াই দিতে পারে। হয়তো আমরা অ্যাকুরেটলি সম্পূর্ণ বাড়াই না, কারণ হচ্ছে হঠাৎ এখন ভোল্টেজ কম আছে, যখন ভোল্টেজ আমার বেড়ে যাবে তখন তো আমার আবার ম্যানুয়ালি কমাতে হবে, মানে কখন বাড়বে এই টাইমটা তো আমরা নির্দিষ্ট জানি না, জানি এটা জানা সম্ভব না। আবার আমার এখানে অটো গিয়ার ইনস্টল করা নাই, যেটা বলতেছি যে আমার রেগুলেটর সাবস্টেশন হলে পরে ও সেটাকে অটোমেটিক সিলেক্ট করে, যে ভোল্টেজ এখন বেড়ে গেছে ও তখন কমাই দিবে, ভোল্টেজ কমে গেছে ও তখন বাড়াই দিবে। যেহেতু এটা এখানে নাই, সেহেতু আমরা এটাকে ম্যানুয়ালি অপারেট করাতে আমরা অলওয়েজ একটু কম দিয়ে রাখি, যাতে করে যখন ভোল্টেজ বেড়ে যাবে তখন যেন গ্রাহকের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। তবে এই সিস্টেমটা করা আছে অটোমেটিক সিস্টেমে, ভোল্টেজ কমে গেলে আমার ট্রান্সফর্মার ভোল্টেজ বাড়ায় দেয়, ঠিক আছে। এটা বাংলাদেশে অ্যাপ্লিকেবল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 এটা আছে। 33 বা 11 কেবি ট্রান্সফরমার যেটা আমরা ইনপুট দেওয়া হচ্ছে 10, তারপর আউটপুট ওয়াই থেকে নেওয়া হচ্ছে, মানে
ওই জায়গার যে 11 কেবি ট্রান্সফর্মারগুলো 11/4 কেবি ওইগুলো তো আবার ডেলে ইম্পোর্ট হচ্ছে তাহলে এখানে শুধু শুধু কেন ওয়াই কেন হচ্ছে এখানে ডেলে কেন আমার যে সেফটি ইকুইপমেন্টগুলো দরকার সেটা করতে গেলে আমার ডেল একটা স্টার কানেকশন করতে হয়। এবং এটা দেখেন আপনার নিউট্রাল কানেকশনটা ডাইরেক্ট নামাচ্ছে মাটির সাথে, ওই দেখুন না কেন। এই কানেকশনের সাথে আবার প্রত্যেক কানেকশনের কিন্তু অ্যাড আছে, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকটা কানেকশনের সাথে অ্যাড আছে। এবং অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচারই করছে আমার স্টার ডেল্টা হিসাবে। ওরা যদি ম্যানুফ্যাকচার করতো যে না আমার ডেল্টা দিব, তাহলে আমরা ডেল্টাই বের করতে পারতাম। বুঝা গেছে? এছাড়া কিছু না। স্যার বাসা বাড়ির লোড ফর যে মিটারগুলো থাকে এই মিটারে যে আমাদের নিউট্রাল দুটা তার থাকে নিউট্রাল, দুই লোডে যদি নিউট্রাল আমাদের এক্সস্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে হচ্ছে কারেন্ট রিভার্সে করে, মানে এক লোড থেকে আরেক লোডে যাচ্ছে আর কি, এটার কারণটা কি? দুই মানে বাসা বাড়িতে আমাদের মিটার আছে, তো 2 মিটারের নিউট্রালটা একসাথে হয়ে গেছে, তারপরে দুটো মিটারে নিউট্রালটা কমন করা। হ্যাঁ কমন হয়ে গেছে। কমন বলতে একটা সাথে একটা বাজ্যা আছে আর কি, মানে উপরটা শর্ট হয়ে গেছে সামহাউ ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে কারেন্টটা রিভার্সে হচ্ছে মিটার। না, রিভার্স হওয়ার সুযোগ নাই। আপনি যেটা বলতেছেন আপনার রিভার্স হওয়ার সুযোগ তখন আছে যখন কানেকশন উল্টা পায়, অর্থাৎ ফেজের জায়গায় নিউট্রাল দেবে, নিউট্রালের জায়গায় ফেজ দেবে। এরকম ছিল না, বাসা বাড়িতে যখন 2টা মিটার পাশাপাশি ছিল তো তারটা একই পিলার থেকে এসে দুইটার তারে হচ্ছে আপনার নিউট্রালটা একসাথে হয়ে গেছে। এই ক্ষেত্রে দেখা গেছে আমার এক বাসার লোডের যে কারেন্ট তার কথা অবশ্যই না যায় হচ্ছে অপর পাশে করতেছে কারেন্ট রিভার্সে করতেছে না এখানে। আমাদের বর্তমান মিটারগুলো তৈরি করা হচ্ছে মানে ডাবল নিউট্রাল মিসিং। ডাবল নিউট্রাল মিসিংগুলোতে আমি বিদ্যুৎ দিলেই সেটা যে প্রান্তেই নেক না কেন মিটার সেটা কাউন্ট করে, ঠিক আছে? তবে মিটারের সংযোগটা ওরা ওখানে সিগন্যালের ডায়াগ্রাম দিয়ে থাকে, ওই অনুযায়ী যদি না হয় তো রিভার্স হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি এই পর্যন্ত যত মিটার চেক করছি সংযোগই করছে উল্টা, যার কারণে রিভার্স হচ্ছে। আবার অনেকে করে কি নিউট্রালটা সংযোগ দেওয়া থাকে কিন্তু নিউট্রালটা তারা নেয় না, কেটে রেখে তারা আলাদা নিউট্রাল ইউজ করে, এবং সেই নিউট্রাল যে ইউজ করতেছে সেই নিউট্রালটা উল্টাভাবে ইউজ করে। ফেজের তারা দেয় নিউট্রাল এবং নিউট্রাল দেখা দেয় ফেজ, তখন আমার মিটারে রিভার্স শো করে। তো মিটার 3টা বাতি থাকে দেখবেন, একটা হচ্ছে পাওয়ার বাটন, একটা হচ্ছে সে কনজাকশন করতেছে, হ্যাঁ, এবং ওই আরেকটা রিভার্স বাটন। তো যখন সংযোগ উল্টো হয়ে যায় তখন রিভার্স বাটনের বাতিটা চলে। আমরা তখন বলি যে ভাই আপনি সংযোগটা ঠিক করেন, কারণ আমার এখানে সংযোগ ঠিক আছে, তাহলে ভিতরে ওয়ারিং করতে যে উনি কোনো সমস্যা করছে। এই কাজটা ম্যাক্সিমাম লোকজন ইচ্ছাকৃত করে যে আগে আমার ডাবল নিউট্রাল